স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই, কারণ সবাই ঐক্যবদ্ধ আছে। আর ছোট কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় দেশকে একটা জায়গায় নিয়ে যাবে, সেটিও হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। দেশকে সমৃদ্ধশালী করতে হলে অ্যামেচার নয়, নির্বাচিত সরকার দরকার বলেও দাবি তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নির্বাচন সংস্কার সহ চলমান ইস্যু টেনে দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। কাউকে মালিকানা দেওয়া হয়নি যে তারা বসে বসে সংস্কার করবে আর আমরা সব মেনে নেব তাদের কথা। সেটা তো বাংলাদেশে হওয়ার সুযোগ নেই। যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। আমি কোনো জেলা বিভক্ত দেখছি না। একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি জিম্মি করে বাংলাদেশকে মনে করে তাদের জায়গায় নিয়ে যাবে, সেটা বাংলাদেশে হবে না। মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া নিয়ে সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে বলেও সমালোচনা করেন তিনি। বাংলাদেশকে কি আমরা আবার একটা গাজায় পরিণত করতে চাই? এদিকে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে আয়োজিত অপর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের পেছনে জনসমর্থন না থাকায় এটি দুর্বল। দেশে দরকার নির্বাচিত সরকার। বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। মানবিক করিডোর নিয়ে সরকারের সিদ্ধান্ত আসলে কি, এ নিয়ে প্রশ্নও তোলেন তিনি। কিসের জন্য এই করিডোর, কি হবে? আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পানি নিয়ে আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থী। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই। এখন সেই নদীর মাঝখানের চরে গ্রাম হয়ে গেছে, যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে। আমরা কিন্তু কেউ এগুলো বিষয় নিয়ে আর সোচ্চার নয়। ফারাক্কার সমাধান না হলে দেশ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা উঠে আসে আলোচনায়। যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় আসামিদের সাজা কমেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। বাকি 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, উগ্রপন্থায় কাউকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান 10 জন। এই ঘটনায় করা হত্যা মামলার শুনানি শেষে 2014 সালের 23 জুন 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নান সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় এরই মধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 6 আসামির মধ্যে মাওলানা আব্দুর রউফ ও ইয়াহিয়া মারা গেছেন কারাগারে। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর চূড়ান্ত রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ। এতে 2 জনকে যাবজ্জীবন ও 9 জনকে 10 বছরের সাজা ও অর্থদণ্ড দেয় উচ্চ আদালত। সামগ্রিক শুনানির পরে আজকে 2 জনের যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন। ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে 3 জন আর 2 জনের পরে যে বাকি 9 জন ছিল তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। আসামিদের সাজা কমানোর বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড। যে আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আর হাইকোর্টের রায় সাক্ষ্য প্রমাণ ও আইনের ভিত্তিতে হয়নি মন্তব্য করে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী
আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। 10 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা আসামিরা অন্য মামলায় জড়িত না থাকলে এই রায় হাতে পাওয়ার পরই কারাগার থেকে মুক্তি পাবেন বলেও জানায় আসামি পক্ষ। রায়ের আগে যেই টাইমটা ওনারা জেলে ছিল, হাজতে ছিল, ওইটাও কাউন্ট হবে এবং ওইটা কাউন্ট হয়ে যদি দেখা যায় যে 10 বছর হয়ে গেছে, তাহলে দেন দে উইল বি রিলিজড ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। 2 যুগের বেশি সময় ধরে চলা বহুল আলোচিত এই মামলায় হাইকোর্টে শুনানি হয়েছে 467 দিন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। টানা আন্দোলনের পর অব্যাহতি দেয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনকে। অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক। উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের পাশাপাশি উপাচার্য ডক্টর গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক দফা দাবি আদায়ে সোমবার রাতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন 5 জন। অনশনের পাশাপাশি মঙ্গলবার বিকেলে অবরোধ করা হয় ঢাকা কুয়াকাটা মহাসড়ক। প্রায় 4 ঘণ্টা পর উপাচার্যের অব্যাহতির খবরে আনন্দে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মহাসড়ক ছেড়ে ফিরে যান ক্যাম্পাসে। এনবিআরের সঙ্গে আলোচনা করেই বিলুপ্তির সিদ্ধান্তের কথা জানানো হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর শুধু 2টি বিভাগ করলেই রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতি বাড়বে না বলেও মত তাদের। এজন্য মাঠ পর্যায়ে প্রয়োজন বড় ধরনের সংস্কার। এছাড়া জারি করা অধ্যাদেশের কারণে আন্তঃক্যাডার কলহ বাড়বে বলেও মনে করেন তারা। ফলে রাজস্ব কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। সোমবার সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে 53 বছরের পুরনো প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে। উদ্দেশ্য রাজস্ব কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনা। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব বোর্ডের কার্যক্রম বিশাল এবং মোট রাজস্ব আদায়ের 85% আসে এনবিআর থেকে। ফলে এনবিআর বিলুপ্তির আগে অংশীজনদের সাথে আলোচনা করা দরকার ছিল। যদিও অর্থ উপদেষ্টা বলেছেন যথেষ্ট আলোচনা করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। ওদের সাথে যে আলাপ করে তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। রাজস্ব বোর্ডের সাবেক এক সদস্য বলছেন রাজস্ব আহরণে মাঠ পর্যায়ে বড় ধরনের সংস্কার না হলে কেবল 2টি বিভাগ করেই সুফল আসবে না। তার মানে এই নয় যে আমি 2টা বিভাগ করলে কোনো অসুবিধা আছে সেটা বলছি না। আমি বলছি যে এটার সাথে সাথে যদি ফিল্ড লেভেলেও ব্যাপক একটা সংস্কার না করা হয় তাহলে এটার এফেক্টিভনেস ঠিক পাওয়া যাবে না, সুফল পাওয়া যাবে না। বাংলাদেশে কর ক্যাডারের পাশাপাশি প্রশাসন ক্যাডার থেকেও জনবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। একটা প্রশাসন ক্যাডার থেকে কেন আসবে এখানে একটা রাজস্ব এতে করে দন্ত বাড়বে, অ্যান্টি ক্যাডার ফিলিং, এবং প্রশাসন ক্যাডারের সেই সচিব বা অন্যান্য কর্মকর্তা যে পর্যায়েই হোক না কেন তারা কোনো এফেক্টিভ রোল তাদের থাকবে না। সেই জায়গা থেকে আমাদের কাছে যেটি মনে হয় যে নীতি কাঠামোর এই বিভাগটিতেও যাতে সর্বোচ্চ পদগুলোতে রাজস্ব সংক্রান্ত যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। গবেষকরা কর অবকাশের বিষয়েও প্রশ্ন তুলছেন। রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধির ভিতরে কর অব্যাহতির সুযোগের বিষয়টিকে এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের কাছে ঠিক পরিষ্কার না কেন কর অব্যাহতির মতো বিষয়গুলোকে নীতি কাঠামোর ভিতরে এরকম আলাদা করে বলবার দরকার রয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে আগামী 1 থেকে 2 বছর নানা ধরনের বাধার মুখে রাজস্ব আহরণ শ্লথ হতে পারে বলেই শঙ্কা তাদের। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। এনবিআরের সংস্কার অধ্যাদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন তরুণ ও মধ্য পর্যায়ের কর্মকর্তারা। 3 কার্যদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলনের ডাক দেওয়া হয়। এ সময় সেখানে কর ও শুল্ক ক্যাডারের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা, বৃহস্পতিবার ও শনিবার বেলা 3টা পর্যন্ত কলম বিরতি পালনের কথা জানান কর্মকর্তারা। তাদের অভিযোগ, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে একটি পক্ষকে সুবিধা দিতে রাতের আধারে অধ্যাদেশ জারি করা হয়েছে। এটি কার্যকর হলে রাজস্ব ব্যবস্থায় অভিজ্ঞ ও দক্ষদের মূল্যায়ন হবে না বলেও অভিযোগ করেন কর্মকর্তারা।
যে ফরম্যাটে অধ্যাদেশটি জারি হয়েছে সেখানে কাস্টমস এবং ট্যাক্সের সার্ভিসের যত আছে সার্ভিসের সাথে আপনারা জানেন যেটা সারা দেশের প্রতিনিধিত্ব করে এখানে জমায়েত হয়েছে, তাদের কারোরই চাওয়া বা ইচ্ছার প্রতিফলন যাতে কিনা দেশের রাজস্ব কাঠামো কি মজবুত ভিত্তি তৈরি হয় তার প্রতিফলন ঘটেনি বলে একমত হয়েছে। ভালো মন্দ কোনো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি স্টেক হোল্ডারদেরকে নিয়ে, না আলোচনা করে আমাদের মতামতকে উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা গোপনীয়ভাবেই এই অধ্যাদেশটি জারি করা হয়েছে, অন্য 5টি অধ্যাদেশের মতো করে নয়। গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে টাঙ্গাইলে কর্মরত এক পুলিশ সদস্যের রামদায়ের কোপে কৃষকের কবজি বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবি করেছে ভুক্তভোগীর স্বজনরা, যদিও পুরো ঘটনা অস্বীকার করছে অভিযুক্তের পরিবার। মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুরে তাঁতিসুতা বন বিভাগের জমিতে গাছের চারা কেটে জমি জবরদখল করতে যান পুলিশ কনস্টেবল অমৃত বিশ্বাস। এ সময় বাধা দেয়ায় কৃষক হজরত আলীকে রাম দা দিয়ে কোপ দেন টাঙ্গাইলের নাগরপুরে কর্মরত ওই পুলিশ সদস্য। এতে কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়। পরে কবজি বিচ্ছিন্ন অবস্থায় ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বর্তমান অবস্থা ওই আগের মতোই আছে, যে হাত কাটছে কবজি কাটছে, অমৃত নাকি নাম, ওর ভাই আছে সফল লেগে নিয়ে আসবে। এক পক্ষ আছে ময়মনসিং আর এক পক্ষ আছে গাজীপুর মনে হয় মেবি সদরে। অভিযুক্ত পুলিশ সদস্য এলাকায় নানা সময় ত্রাসের সৃষ্টি করছেন এমন অভিযোগ এনে তার বিচারের দাবি ভুক্তভোগীর স্বজনদের। সরকারের কাছে বিচার চাইলে কি আমার বাবার যে হাত গেছে, হাত কি আসিবে আর আসিবে না। আমরা এখানে সবাই জানে মানে এটার বিচার আমরা চাই প্রশাসনের কাছে, আমার বাসরের জন্য একটা বিচারই চাই, আপনাদের কাছে আর কিছু চাই না। এদিকে অভিযুক্তের স্বজনরা বলছেন উল্টো কথা। কৃষক হজরত আলীর মারধরের শিকার হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পুলিশ কনস্টেবল। আমরা এখানে চাষের উদ্দেশ্যে গেছি, আমাদের নিজেদের জমি চাষ করতে গেছি, আর ওরা ওই জমিতে চাষ করতে দিবে না, সেজন্যই দাবটি নিয়ে বের হয়েছে ছোট শ্বশুর এবং মেজো শ্বশুরকে মানে মারার জন্য। আমাদের জায়গা, আমাদের জমি, আমরা কিসের জন্য এভাবে অস্ত্র মানুষ নিয়ে তো আমাদের যাওয়ার প্রশ্ন ওঠে না। আমরা কেন আমাদের জমি বুক দখল করে খাইতে পারবো না? আহত কৃষককে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। ডিভিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে 4 দিন সফরের প্রথম দিনে সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে $142 বিলিয়ন সামরিক চুক্তিতে সই করেছে দুই দেশ। চুক্তির আওতায় অত্যাধুনিক বিভিন্ন মার্কিন অস্ত্র কিনবে রিয়াদ। পাশাপাশি চুক্তির অংশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় $20 বিলিয়ন সহ $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ট্রাম্প। শুক্রবার পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।